যায় বছর আসে, কালো টাকা ধারীর লোকের সংখ্যা কিন্তু বাড়ে। দল যায় দল আসে, নেতা যায় নেতা আসে, প্রত্যেকটা দলেই প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু কালো টাকা আছে। অতএব আমরা বলবো যে এনবিআর শুধু বসে থাকে কেন? এনবিআর এর উচিত যে বর্তমানে কারা কারা আছে কালো টাকার মালিক তাদেরকে খুঁজে বের করেন। এর আগে স্বৈরাচারের আমলে আমরা দেখলাম যে মতিউরের ছাগল কাণ্ড নিয়ে সেই রকম তোলপাড় হয়েছিল। এক মতিউরের এক ছাগল নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় করেছিল। কিন্তু এবারের এই কোরবানি তো আমরা দেখলাম প্রতিযোগিতা হয়েছে কোরবানি নিয়ে। কেউ কেউ 65টা গরু কোরবানি দিয়েছে, কেউ 100 গরু কোরবানি দিয়েছে। যে লোক 65 গরু কোরবানি দিয়েছে সে তার নির্বাচনের ইশতেহার দেখিয়েছিল বছরে তিনি আয় করেন 9 লক্ষ টাকা। তাহলে তিনি 65 গরু টাকা কোত্থেকে পেলেন? কালো টাকা। এই আপনারা এনবিআর এর পক্ষ থেকে আপনারা কালো টাকা কার কার কাছে আছে তালিকা তৈরি করেন দ্রুত। কালো টাকা আর সাদা করার জায়গা থাকবে না। কালো টাকা নিয়ে বাংলাদেশের রাজস্ব খাতে আপনারা জমা করেন। মাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র 300 টাকা। কেন এই কোরবানিকে দেখে এরা প্রতিযোগিতা করবে বলেন? এভাবে কিন্তু চলছে প্রতিযোগিতা, তার অনেক, তার অমুক, তার তমুক, আর মাঝখান দিয়ে জনগণ না খেয়ে ধুকে ধুকে মরে যাচ্ছে। আমরা তো আমাদের বাচ্চাদেরকেও পড়াতে পারছি না। বাজারে গেলে প্রত্যেকটা জিনিসের এত দাম। দেখেন ময়লা যে ফেলে, ময়লা ফেলার বিল আগে ছিল 100 টাকা, এখন সে বিল করেছে 170 টাকা, অথচ বিল দেয়ারই কথা না। কেন আমরা বিল দিব বলেন? তারপরেও সরকারের কারণে আমরা বিলটা দিচ্ছি, সেই বিলে 70 টাকা তারা যুক্ত করে দিচ্ছে। বিদ্যুৎ হুট করে 1.5 টাকা বাড়িয়ে দিয়েছে বিদ্যুতে। জ্বালানি তেলের দাম তো ঘোড়ার গতিতে বাড়ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে। জ্বালানি তেলের দাম, অকটেল, পেট্রোল, এগুলো তো এইভাবে বাড়ানোর কথা ছিল না। অথচ আমরা দেখেছি 3-4 মাস কত কষ্ট করেছে, কিন্তু সংসদে বসে বসে এরা কিন্তু বলছে তেল আছে তেল আছে, আর আমরা পেট্রোল পাম্পে গেলে তেল পাইনি। এখন এই তেলের দাম আমাদের ঘাড়ের উপরেও চাপিয়ে দিচ্ছে। প্রত্যেকটা জিনিসের দাম, বাজারে গেলে কোনো সবজির দাম 100 টাকার নিচে নেই। অথচ আমার যে শ্রমজীবী ভাই, আমার যে শ্রমজীবী বোন, তাদের বেতন তো বাড়ে না। না তারা একটা ভালো একটা সবজি কিনে খেতে পারে, একটা ফল, 1 কেজি আপেল কিনতে গেলেও তারা 10 বার ভাবে যে ওই আপেলটা কিনলে তো পরে তারা তরকারিটা কিনে খাওয়ার টাকা থাকবে না। টাকা পাচার, টাকা পাচার বাংলাদেশে প্রত্যেকটা সরকারের আমলেই আমরা দেখেছি। স্বৈরাচারের আমলেও টাকা পাচার হয়েছে, এখনো টাকা পাচার হচ্ছে। আমরা তো প্রতিদিনই দেখছি যে চলমান সময়গুলোতে কেন আমরা কি সেই 10 কোটি 15 কোটি এই কোটি কোটি হিসাবগুলো আমরা শুনতে পাই না? তাহলে কেন তদারকি করছেন না? এরা শুধু দেখাচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্টে তাদের কোনো টাকা নেই, কিন্তু ক্রিপ্টোকারেন্সির ভিতর দিয়ে তো টাকা রেখে টাকা পাচার করছে। অবশ্যই সরকারের উচিত এগুলো অনুসন্ধান করে বের করা। তাহলে শুধু আয়কর আপনার আমার ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে এরা রাজস্ব বৃদ্ধি করলে তো হবে না। আয়কর তো শুধুমাত্র একটা দেশের আয়ের রাস্তা হতে পারে না। পারে কি? একটা দেশের আয়ের বিভিন্ন রকমের রাস্তা তৈরি করতে হবে। কিন্তু দেখবেন যে 11 জনের যে বাজেট তারা পাস করার চেষ্টা করবে, সেখানে তারা বড় অ্যামাউন্ট একটা আয়কর উঠিয়ে দিবে। কিন্তু এই বিষয়গুলো তাদের মাথায় রাখতে হবে। এরাই তো বলেছে যে স্বৈরাচার আমলে অনেক টাকা পাচার করেছে, তাহলে যদি টাকা পাচার হয়ে যায় সে টাকাগুলো ফেরত আনার ব্যবস্থা করেন। ইউনূস সরকারও পারেনি, শুধু বড় বড় বুলি দিয়ে গিয়েছে। চলমান সরকার তারাও শুধু বুলি দিচ্ছে, কিন্তু টাকা পাচার হলে সে টাকাগুলো ফেরত এনে রাজস্ব খাতে জমা দেন, দেশে আয় রোজগার বৃদ্ধি পাবে। বাজেটের সাথে আরেকটা বিষয় যুক্ত, সেটা হচ্ছে ব্যয়। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষা খাতটাকে উন্নত করা। কারণ একটা শিক্ষিত জাতি একটা দেশের মেরুদণ্ড। আমরা দেখছি প্রতিদিন এই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলা হচ্ছে। প্রত্যেকটা স্কুল, কলেজ সহ বিশ্ববিদ্যালয় সবগুলো মনিটর করবেন, এবং সেই সাথে 2 কদম পর পর যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো হয়েছে, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এগুলো মনিটর করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের এই বাংলাদেশের মানুষ কিন্তু
যথেষ্ট জ্ঞানী, কিন্তু তাদেরকে যদি শিক্ষা না দেওয়া হয় তাহলে তারা ধ্বংস হয়ে যাবে, এবং এই জাতিকে ধ্বংস করার জন্যই একদল উঠে পড়ে লেগেছে। দেখেন, তা না হলে এই মাদ্রাসার ভিতর যে এত বলাৎকার, এত ধর্ষণ, এখানে কথা পাল্টা কথা বারবার আসছে যে শরিয়া আইন, অমুক আইন, তো আরে আইন দিয়ে কি কখনো আপনি বলাৎকার, ধর্ষণ এগুলো বন্ধ করতে পারবেন? প্রয়োজন জ্ঞানের।